নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য লেখা গল্প রায় বাড়ির লীলা খেলা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো প্রাপ্তবয়স্কদের জন্য লেখা সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প রায় বাড়ির লীলা খেলা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। হেটারোপার্নাল সুপার ফেকন্ডেশন। বাবা, কি দেখছো? চট করে ফাইলটা বন্ধ করে দিলেন বৈদ্যনাথ বাবু। ছোট মেয়েটা দাঁড়িয়ে রয়েছে সামনে। হেসে বললেন, কিছু না রে মা, এসছিস তুই, যা ঘরে যা। মেয়ে বাবার গালে একটা চুমু খেয়ে ঘরে চলে গেল। মেয়ের চলে যাবার দিকে তাকিয়ে রইলেন বৈদ্যনাথ বাবু। দেখতে চলায় বলায় একেবারে মায়ের মতো হয়েছে। বিলাসবহুল বাড়ি, বিশাল বাগান, বাড়ির সামনে দামি গাড়ি দাঁড়িয়ে। বৈদ্যনাথ বাবু বারান্দায় বসে আছেন, পাশে দেহরক্ষী এবং কয়েকজন পরিচারক। অর্ণব বাড়ির গেটে দাঁড়িয়ে। আসতে পারি স্যার? আরে অর্ণব, এসো এসো, ভেতরে এসো। অর্ণব ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসে। কয়েকদিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু আপনার ব্যস্ততা তো আর কম নয়। হালকা হাসি দিয়ে বৈদ্যনাথ বাবু বললেন, ব্যস্ততা এখন আর সেসব নেই। আরে চাকরির সময় তো কেটে গেছে, এখন তো অবসর জীবন হে। তাও তো আপনার বাড়িটা সবসময় কেমন জমজমাট, সেই আগের মতো। হ্যাঁ, কি করব বলো, এই বাড়ির নিঃশব্দতা কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে। আর কি বলবো, এত বড় বাড়ি, একা একা তো থাকা যায় না। সত্যি স্যার, আপনার চাকরির সময়কার গল্পগুলো শুনলে এখনো গাটা শিউরে ওঠে। কত বড় বড় কেস সলভ করেছেন আপনি। হাসি দিয়ে বৈদ্যনাথ বাবু বললেন, ওসব পুরনো কথা অর্ণব, এখন সবটাই স্মৃতি। কিন্তু আপনার ডিগ্রিগুলো দেখলে তো এখনো বিস্মিত হয়ে যাই। কত দেশ থেকে কত সম্মান পেয়েছেন, বিদেশে সিকিউরিটি ট্রেনিং থেকে শুরু করে অপরাধ বিশ্লেষণ, সবেতেই তো ফার্স্ট। হ্যাঁ, কিন্তু জানো তো অর্ণব, এইসব ডিগ্রি আর পদক দিয়ে জীবনটা সুন্দর হয় না। সেই সময় বুঝিনি, তখন কাজই ছিল সব। আপনি তো চাকরি ছেড়ে দেওয়ার পরেও অনেক বড় বড় সম্মেলনে আমন্ত্রিত হন স্যার। গত সপ্তাহেও তো আপনাকে একটা বিরাট অনুষ্ঠানে দেখতে পেলাম। আরে এফবিতে কত ছবি পোস্ট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ওই মাঝে মাঝে যেতে হয়। পুরনো সহকর্মীরা অনেকেই চায় আমি থাকি, তবে এখন ওসব আর ভালো লাগে না। সন্ধেবেলায় বৈদ্যনাথ বাবুর বাড়ির ড্রয়িং রুমে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু মিলে আড্ডা দিচ্ছে। মুকুন্দবাবু এসেছেন আজ অনেক দিন পর। বৈদ্যনাথ বাবুর সহকর্মী ছিলেন এক সময়, তবে দুইজনেই বন্ধু। আরে বৈদ্যনাথ, তোর মতো অফিসার তো আর কেউ না রে। তোর সাহসিকতা আর বিচক্ষণতা পুলিশের ইতিহাসে আর একটা নেই। দেয়ালে টাঙানো একটা বিরাট বড় পোর্ট্রেট আর্টের দিকে তাকিয়ে মুকুন্দবাবু কথাটা বললেন। বৈদ্যনাথ হাসি দিয়ে বলে, মুকুন্দ, এখন সেই সব দিনের কথা মনে পড়লে নিজের ওপরই রাগ হয়। কেন? এত বড় বড় অপরাধীদের শায়েস্তা করেছিস, এখনো তো পুলিশ ডিপার্টমেন্টে তোকে নিয়ে গর্ব করে। কিন্তু জানিস মুকুন্দ, তখনও বুঝিনি যে কাজের নেশায় নিজের পরিবারকে কতটা অবহেলা করেছি। আরে পরিবার তো ভালোই ছিল, দুটো মেয়েকে তো রাজ রানীর মতো বড় করেছিস।
সত্যেন বসাক কথাটা বলে। বৈদ্যনাথ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ বড় করেছি, কিন্তু ওদের মা যখন মিসিং হলো। তোর স্ত্রী মিসিং হলো মানে? এটা আবার কবে হয়েছিল? ভ্রুকুটি কুচকে কথাটা বললেন মুকুন্দবাবু। বৈদ্যনাথ ম্লান হাসি দিয়ে বলে, অনেক বছর আগের কথা। মেয়েদের বয়স তখন মাত্র 6 মাসের। বাড়িতে বিরাট অনুষ্ঠান, অন্নপ্রাশন চলছে, সবাই আনন্দে মেতে উঠেছে। সন্ধ্যের দিকে বন্ধু বান্ধবের সঙ্গে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। তোর কাছেও চিঠি গিয়েছিল, তুই বোধহয় পাসনি। এই না না, পেয়েছিলাম রে। তখন আমি একটা কেসের ব্যাপারে, সে আমি জানি। সন্ধ্যে থেকেই স্ত্রীকে আর খুঁজে পাইনি। কি বলছিস? তারপর 5 বছর ধরে খুঁজেছি, কোথাও পাইনি। কলকাতা, মুম্বাই, দিল্লি সব জায়গায় তন্ন তন্ন করে, কিন্তু হঠাৎ বছর 5 পরে এক রেল স্টেশনের পাশে আমার কাছে ফোন আসে। আমি আবিষ্কার করি আবেগ শূন্য নিস্তব্ধ একটা মানুষ। ওহ, তারপর সেই দিনের পর আর কখনো কথা বলেনি ও। চিকিৎসকরা বললেন মানসিক আঘাতে স্মৃতি নাকি মুছে গিয়েছে। বুঝলাম কাজের নেশায় জীবনটাকে নষ্ট করেছি। তোর মেয়েরা? সত্যেন বাবু বলেন, ওদের তখনও বুঝতে দিইনি, বাড়ির আয়ারা ওদের বড় করেছে। তারপর থেকেই একা, বুঝলি, তারপর থেকে বাড়িতে কোনো অনুষ্ঠানও করিনি। একজন দেহরক্ষী বৈদ্যনাথ বাবুর কাছে এসে দাঁড়ায়। স্যার, মিসিং রিপোর্টে আপডেট এসেছে। বড় ম্যাডামের ব্যাপারে এখনো কোনো খবর পাওয়া যায়নি। বৈদ্যনাথ বাবু অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার বলতো বৈদ্যনাথ? বড় মেয়েটা 2 মাস ধরে নিখোঁজ। কি বলছিস? ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার কথা ছিল না ওর? তারপর থেকেই? হ্যাঁ, ছোট মেয়েটার জন্মদিনের রাতে হঠাৎ করে উধাও হয়ে যায়। অনেক বছর পর বাড়িতে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। বড় মেয়েটা নিজেই আয়োজন করেছিল সবকিছু, অথচ সেই দিনই তুই রিপোর্ট ফাইল করিসনি? হ্যাঁ, সমস্ত সংস্থার সাহায্য নিচ্ছি, কিন্তু মেয়ের কোনো খোঁজ নেই। সবাই নীরব হয়ে যায়। বৈদ্যনাথ বাবুর চোখে বিষণ্ণতা স্পষ্ট। জানিস মুকুন্দ, সব ডিগ্রি, সম্মান সবকিছুই আজ অর্থহীন লাগে। মেয়েটার মুখটা মনে পড়লে নিজেকে বড্ড বেশি অসহায় লাগে রে। বৈদ্যনাথ বাবু নিজের ঘরে বসে আছেন। টেবিলের ওপরে ছড়ানো বড় মেয়েটার ফটো, অফিসের ফাইল আর গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র। চশমা খুলে চোখটা মুছলেন। হঠাৎ দরজায় নক। স্যার, ইন্সপেক্টর চৌধুরী এসেছেন। আসতে বলো। ইন্সপেক্টর চৌধুরী ঘরে ঢুকে স্যালুট করে। স্যার, কিছু তথ্য পেয়েছি। বড় ম্যাডামের ফোনের লোকেশন শেষবার পাওয়া গিয়েছিল কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্ট? সে তো ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে অনেক আগেই। তারপর আবার কোথায় গেল? স্যার, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। ফুটেজে দেখা যাচ্ছে ম্যাডাম একজন অজানা ব্যক্তির সাথে কথা বলছে। অজানা ব্যক্তি? দেখতে কেমন? চমকে উঠে বৈদ্যনাথ বাবু জিজ্ঞেস করলেন। ইন্সপেক্টর চৌধুরী বললেন, মুখ স্পষ্ট নয় স্যার, তবে হালকা দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা, আর বেশ দ্বিধাগ্রস্ত। আর কি? মনে হচ্ছে উনি আগে থেকে অপেক্ষা করছিলেন স্যার। ম্যাডাম স্বেচ্ছায় ওনার গাড়িতে উঠেছিলেন। কিভাবে সম্ভব? নিজের মেয়েকে আমিই চিনতে পারিনি। ও কখনো অপরিচিতের সঙ্গে নিশ্চয়ই যাবে না। প্রায় 5 বছর আগের ঘটনা। বৈদ্যনাথ বাবুর বাড়িতে তখন উৎসবের আমেজ। স্মৃতির অতলে ভেসে যাচ্ছে বৈদ্যনাথ বাবুর সেই সময়কার কথা। তখন মেয়েরা অনেক ছোট, শিশু বলা যেতে পারে। সেইটা হিসেব করলে এখন থেকে প্রায় 20 বছর আগের কথা। অন্নপ্রাশনের অনুষ্ঠান, অতিথিরা আনন্দে মেতে উঠেছে। বৈদ্যনাথ আনন্দে উচ্ছ্বসিত। 2 মেয়েকে কোলে নিয়েছে সে। কে কে ছিল না সেই দিন? মুকুন্দ, সত্যেন সকলে দুপুরবেলায় নিমন্ত্রিত ছিল, কিন্তু সত্যেন আসলেও মুকুন্দ এসে পৌঁছাতে পারেনি। আরে, অনুষ্ঠান তো জমে গিয়েছে রে। জামাটা কোথা থেকে কিনলি মেয়েদের? ওদের মা অনেক যত্ন নিয়ে পছন্দ করেছে।
সন্ধেবেলা বৈদ্যনাথ তার সহকর্মীদের নিয়ে বাড়ির বারান্দায় সেই ছোট্ট অনুষ্ঠানটার আয়োজন করেছিল। দাদা, এই কেসটা যদি তুমি হ্যান্ডেল না করতে তাহলে হয়তো অপরাধীরা বেঁচেই যেত, আর এটাই তো আমার কাজ, অপরাধীদের শাস্তি দেওয়া। ঠিক তখনই দেহরক্ষীটা ছুটে আসে এবং জানায়, স্যার স্যার ম্যাডামকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর দীর্ঘ কতগুলো বছর পর বাড়িতে আবার ছোট মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করতে গিয়ে, স্যার, বড় ম্যাডামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? ও তো মেয়েদের সঙ্গেই ছিল, মেয়েরা ঘরে আছে কিন্তু ম্যাডাম নেই, সারা বাড়ি খুঁজেও পাওয়া যাচ্ছে না। বৈদ্যনাথ দ্রুত ভিতরে ঢুকে খুঁজতে শুরু করে তার মেয়েকে। আতঙ্কে সবাই ছুটোছুটি করছে। বাড়ি ও আশেপাশে তল্লাশি চলে, পুলিশের টিম আসে, কিন্তু কোথাও সন্ধান নেই। বৈদ্যনাথ বাবু ঘেমে অস্থির হয়ে পড়েন। মেয়ে দুটো তখন কত ছোট, আর এখন মেয়েরা রীতিমতো অ্যাডাল্ট। কোথায় চলে গেল? কেউ দেখেনি, কেউ জানে না কিচ্ছু। শান্ত হও বৈদ্যনাথ, হয়তো কোনো কারণে বাইরে গেছে। না না না, ওভাবেও যাবে না, মেয়েদের ফেলে কোথাও যেতে পারে না। কি বলছিস বৈদ্যনাথ? তোর বড় মেয়ে? এরপরে কেটে গেছে অনেকগুলো বছর। বৈদ্যনাথ পাগলের মতো খুঁজেছে, থানায় খবর দিয়েছে, কিন্তু সন্ধান মেলেনি। হঠাৎ একদিন খবর আসে, একজন মহিলা স্টেশনের ধারে অচেতন অবস্থায় পড়ে। দেখে মনে হচ্ছে বৈদ্যনাথ বাবুর স্ত্রী, কারণ স্ত্রী নিখোঁজের পরে সব জায়গায় ছবি প্রকাশ করেছিলেন তিনি। স্টেশনে পৌঁছন, স্ত্রীকে দেখে অবাক হয়ে যান। অচেনা চেহারা, নিস্পন্দ চোখ। তুমি ফিরে এলে? স্ত্রী কোনো উত্তর দেয় না। ডাক্তার জানিয়েছে মাথায় আঘাত। মানসিক আঘাত এতটাই গভীর যে উনি আগের জীবনে ফিরতে পারছেন না। বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু সে নির্বাক নীরব, যেন কিছু দেখেই কিছু বুঝে উঠতে পারে না। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসেন বৈদ্যনাথ বাবু, মেয়ের ছবির দিকে তাকান। আবারও সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে। বড় মেয়েটাও কি মায়ের মতোই মিসিং হয়ে গেছে? স্যার, বড় ম্যাডামের ফোন শেষবার ট্র্যাক করা হয়েছে একটা পরিত্যক্ত গুদাম ঘরে। টিম রওনা দিয়েছে, আমিও যাব। কিন্তু স্যার শোনো, এটা শুধু অফিসারের দায়িত্ব নয়, একজন বাবারও লড়াই। বৈদ্যনাথ বাবু গাড়ি নিয়ে রওনা হন, চোখ জ্বলন্ত, শরীরে অদম্য সাহস আর হৃদয়ে দুঃখের অগ্নিবাণ। ইন্সপেক্টর চৌধুরী পুলিশের টিম নিয়ে গুদাম ঘরে হাজির হয় ঠিকই, কিন্তু চারিদিকে অন্ধকার আর শুনশান নীরবতা। তোমাকে ফোনটা কে করেছিল চৌধুরী? আসলে জানি না স্যার, আমি জিজ্ঞেস করার আগেই সে ব্যক্তি ফোন কেটে দিয়েছে। তুমি তার লোকেশনটা দেখোনি? স্যার, লোকেশন তো আপনার বাড়ির এদিক ওদিকই দেখাচ্ছে। কি বলছো? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। তাহলে এমন কোনো ব্যক্তি যে আমার মেয়েকে... ভেতরে ঢোকার আগে সবাই কিন্তু সতর্ক থেকো। ইন্সপেক্টর চৌধুরী টিম গুদাম ঘরটাকে ঘিরে ফেলেছে, কেউ পালাতে পারবে না। এদিকে বৈদ্যনাথ বাবু কঠোর স্বরে বলছেন, আমার মেয়ের গায়ে যেন এতটুকু আঁচ না লাগে। পুলিশের দল ধীরে ধীরে গুদামের ভেতর প্রবেশ করে। বৈদ্যনাথ নিজেও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে একটা গুমোট গন্ধ নাকে আসে। স্যার, এখানে ড্রাগের ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে কি মেয়েকে কিডন্যাপ করার কোনো চক্রে সে জড়িয়ে গেল? ভাঙা চেয়ারের ওপরে মেয়েটার ব্যাগটা পড়ে আছে, ব্যাগের ভেতরে মোবাইল ফোনের ব্যাটারিটা পর্যন্ত খুলে নেওয়া। স্যার, এটা তো বড় ম্যাডামের ব্যাগ, কিন্তু মেয়েটা কোথায়? ঠিক তখনই একটা কনস্টেবল চিৎকার করে বলে, স্যার, রক্তের দাগ! সবাই সেখানে পৌঁছে যায়। মেঝেতে শুকনো রক্তের দাগ স্পষ্ট। বৈদ্যনাথ বাবুর বুকের ভেতরটা চিনচিনে যন্ত্রণায় ফেটে পড়ে। আমার মেয়ের কিছু হলো না তো? স্যার, রক্ত পরীক্ষা করে ল্যাবের লোক ডাকছি, আমরা পুরো এলাকা তল্লাশি করছি স্যার। মধ্যরাত। বৈদ্যনাথ বাবু ফিরে এসেছেন। ঘর জুড়ে হতাশা আর কষ্টের ছাপ। ছোট মেয়েটা এতক্ষণ খাবার টেবিলে বসেছিল। বাবা আসতেই সে কাঁদতে শুরু করে। বাবা, দিদি কোথায়? দিদিকে আনতে পারলে না? তোকে কথা দিচ্ছি মা, তোর দিদিকে আমি ফিরিয়ে আনবো। রাত্রে বিছানায় মুখ গুজে ছোট মেয়েটা কাঁদে। দিদির ফটো নিয়ে তাকিয়ে থাকে। দিদি ওর থেকে মাত্র কয়েক মিনিটের বড়। ওরা দুইজনেই যমজ সন্তান।
পড়াশোনা করে দিদি খুব তাড়াতাড়ি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছিল। দিদিকে দেখে ছোট বোন শিখেছে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়াটা। বারবার বারণ করেছিল, দিদি বড় হয়ে গিয়েছি, এখন আর জন্মদিনের অনুষ্ঠান করিস না তো, নিজেকে কেমন যেন বাচ্চা বাচ্চা লাগে। বড়দি তখন আদর করে বলেছিল, আমার কাছে তুই সব সময় ছোটই থাকবি, বুঝলি। বৈদ্যনাথ বাবুর ফোনটা বাজছে। অনেক রাতে কিছু আর খাওয়া দাওয়া করতে ইচ্ছে করলো না ওনার। হাত মুখ ধুয়ে পরিষ্কার পাঞ্জাবিটা পরে নিলেন। ঘরে বিছানায় শুতে যাবেন এমন সময়, স্যার ল্যাবের রিপোর্ট এসেছে, রক্তের নমুনা বড় ম্যাডামের নয়। তাহলে তাহলে ও বেঁচে আছে? স্যার আরও একটা ব্যাপার, গুদাম ঘরের পেছনে একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, সেখানে দুটো অচেনা লোককে দেখা গিয়েছে ঠিকই, কিন্তু বড় ম্যাডামকে ঠিক স্পষ্ট বোঝা গেল না ওটা ম্যাডাম কিনা। মুখগুলো স্পষ্ট নয়। না স্যার, গাড়ির নম্বরটা স্পষ্ট, আমরা ট্র্যাক করেছি। ঠিক আছে। বৈদ্যনাথ বাবু অনেক অপরাধী চক্রের সঙ্গে যুক্ত হয়ে তারপর সেসবের কেস সলভ করতে একেবারে পারদর্শী। প্রথমে উনি গ্যাংয়ের মধ্যে এমনভাবে ঢুকবেন যেন উনি কোনো লিডারই না। তারপর সেবার ওই মাদক চক্রের ব্যাপারটা, নেতাজি মার্কেটের ওপর নিয়ন্ত্রণ, কয়েকজন বড়বাবুও জড়িয়ে। সাবধানে থাকিস কথাটা বলেছিল মুকুন্দ। তারপর বৈদ্যনাথ বাবু বলেছিল, অপরাধী যতই বড় হোক ছেড়ে কথা বলবো না। কিছুদিন পরে অভিযানের বেশ কয়েকজন অপরাধী গ্রেপ্তার হয়, তবে চক্রের মূল হোতা পালিয়ে গিয়েছিল। স্যার ওখানে মাদক চক্রের আস্তানা ছিল, মনে হচ্ছে পুরোটাই চক্র, আবার সক্রিয় হয়েছে। জানতাম ওই চক্র পুরোপুরি ধ্বংস হয়নি। আমার মেয়েটাকে বাঁচাও চৌধুরী। বৈদ্যনাথ বাবু বাগানের একটা কোণে দাঁড়িয়ে রয়েছেন। সন্ধেবেলার এই সময়টা ফুল গাছের সাথে কথা বলতে ওনার খুব ভালো লাগে। অতসী ফুলের গাছে হাত বুলিয়ে আদর করছেন তিনি। ফুলগুলি চকচকে হলুদ রঙের, হালকা হাওয়ায় দোল খাচ্ছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন আর চোখের কোণায় অশ্রু। 1 বছর হয়ে গেল, বড় মেয়েটার খোঁজ নেই। গাছের গায়ে হাত বোলাচ্ছেন আর বলছেন, কত যত্ন করে মাটি খুপিয়ে গাছটা লাগিয়েছি, ভালো সার পেলে গাছ তো বাড়বেই। হঠাৎই পিছন থেকে স্ত্রীর কণ্ঠ শুনতে পান। ধীরে ধীরে ফিরে তাকান। স্ত্রী এলোমেলো চুলে দাঁড়িয়ে, হাতে বড় মেয়েটার ছবি, আর একটা ছোট্ট কাটারি মতো, রক্তবর্ণ দৃষ্টি, মুখের ভাবটা ভয়ঙ্কর। তুমি এখানে? স্ত্রী কিছু বলে না, শুধু ছবি আর কাটারি হাতে নিয়েই থাকে। বৈদ্যনাথ ধীরে ধীরে এগিয়ে যায়। এসেছো বাগানে? আজ কতদিন পর তুমি কথা বললে আমার সাথে, মনে পড়ে লাস্ট কবে গল্প করেছিলাম? এসো না, একটু বসি। স্ত্রী কোনো প্রতিক্রিয়া দেয় না, শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বৈদ্যনাথ স্ত্রীর কাঁধে হাত রাখেন, চুলে হাত বুলিয়ে দেন। জানো, তুমি যখন অসুস্থ হলে তোমার বাপের বাড়ির সব সম্পত্তি আমাকে নিজের নামে করে নিতে হলো। তুমি তো সই দিতে পারলে না। আইনের ফাঁক ফোকর আমি জানি, তোমার সই নকল করতেও কষ্ট হলো না। স্ত্রীর মাথার চুলগুলো অযত্নে আরো বেশি নোংরা এবং জর্জরিত। জট ছাড়াতে ছাড়াতে কথা বলছেন তিনি। ডাক্তার বলেছেন স্ত্রী যেমন ভাবে থাকে তেমন ভাবেই রাখতে। স্মৃতি ফিরিয়ে আনার জন্য শকও দেওয়া হয়েছিল ইলেকট্রিকের, কোনো কাজ হয়নি। তবে কিছুক্ষণের জন্য ওনার স্ত্রী একটু থমকে যায়, হাতের কাঁটারি শিথিল হয়। বৈদ্যনাথ তাকে আরো কাছে টেনে নেয়। তুমি তো সবসময় কিছু না কিছু খুঁজেই বেড়াও, কিন্তু এতদিনেও কি খুঁজে পেয়েছো তোমার চরিত্রের পচা দিকটা? মনে পড়ে বাড়ির চাকর মাধবের সাথে বিছানায় কি সুখ খুঁজেছিলে তুমি? হঠাৎ ওনার স্ত্রীর চোখে জল জমে যায়, কিন্তু দৃষ্টি এখনো হিংস্র। তোমার সেই রাতের কথা মনে পড়ে কামিনী, যখন আমি তোমাকে ধরে ফেলেছিলাম হাতে নাতে? মাধবের সাথে তোমার সেই নোংরা লীলা খেলা, তোমার চিৎকার। আমি কিছু বলিনি, শুধু তোমাকে তুলে রেখে দিয়েছিলাম সেই ধূর অচপাড়া গায়ে, যাতে তুমি কোনোদিন আর ফিরে না আসতে পারো। মাটিতে বসে পড়ে স্ত্রী ধপ করে,
কাটারি হাত থেকে পড়ে যায়। বৈদ্যনাথ নিঃশব্দে তাকিয়ে থাকে। স্ত্রীকে এতটা বিধ্বস্ত দেখায়নি কখনো। কেন করেছিলে? কি অভাব রেখেছিলাম তোমার? আমি কি তোমায় কম দিয়েছিলাম কিছু? সুখ? তুমি আমাকে কোনোদিন সুখ দাওনি। শুধু রক্ত মাংসের সম্পর্ক, যেখানে হৃদয়ের কোনো স্থান নেই। বৈদ্যনাথ স্তব্ধ হয়ে দাঁড়ায়। বাবা, মা এখানে? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বৈদ্যনাথ বাবু। হ্যাঁ রে, একটু গল্প করছিলাম। তুই ভেতরে যা। বাবা, মা কথা বলেছে? মা কান্না করছে কেন? কিছু না, ও সব ভুলে গিয়েছিল না, তাই ফিরে আসছে। তুই ভেতরে যা। মেয়েকে প্রায় তাড়িয়েই দিলেন তিনি। বললেন, আমি জানি তোমার ভুল ছিল কামিনী, কিন্তু আজও একটা কথা আমায় বলো তো, কেন ফিরে এলে? কেন আবার আমার সাজানো জীবনটা এলোমেলো করলে তুমি? তোমাকে তো ফেলেই দিয়ে এসেছিলাম সেই স্টেশনের মাথায়। মাধবের মৃত্যুর পর তুমি কি সেই হিসেব মেলাতে এসেছো? আচ্ছা, তুমি যদি চিৎকারটা না করতে, তাহলে এই হাতের কাটারিটা দিয়ে মাধবের গলাটাই হয়তো আমি চিরে নামিয়ে ফেলতাম। কিন্তু এক ঘায়ে রক্তের ছিটেতেই তুমি এমন চিৎকার করলে। তোমার গর্ভে ধারণ ক্ষমতা সত্যিই মারাত্মক কামিনী। একই গর্ভে দুইজন পুরুষের বীর্যের ধারা, দুটো সন্তান, দুটো ওভারি, এদিকে তাদের প্রাণ শক্তি আলাদা। তুমি তো সায়েন্সকে অবাক করে দিয়েছো কামিনী। ঠিক পশুদের যেমন হয়, অনেকের সাথে সহবাস। কথাটা বলে বিশ্রী হাসি দিলেন তিনি। মেয়েটাকে খুঁজে পেয়েছো? না, তোমার ঘৃণা, আমার ভুল, সবকিছু কি ওর ওপর অভিশাপ হয়ে আসলো? জানি না, শুধু জানি এই দুঃস্বপ্ন থেকে আমি মুক্তি পেতে চাই। স্ত্রীর হাত ধরে অতসী ফুলের সুবাসে এগিয়ে গেলেন তিনি। আকাশে চাঁদটা কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে। রাত গভীর। বৈদ্যনাথ বাবু স্ত্রীকে শুইয়ে দিয়ে নিজের বাড়ির বেডরুমে ঢুকলেন। অন্ধকার নিস্তব্ধ ঘর, ঘরের প্রত্যেকটা কোণ যেন গভীর ঘুমে আচ্ছন্ন। আস্তে আস্তে সিঁড়ি টিপে টিপে ঘরের দিকে আগান। বুকের ভেতরে অজানা অস্বস্তি দলা পাকিয়ে ওঠে তার। ঘরের দরজার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন বৈদ্যনাথ বাবু। ভিতর থেকে আসা অস্পষ্ট শীতকালের গোঙানিগুলো বুকের ভেতরে ঝড় তুলেছে। নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে দেখলেন চাঁদের আলো জানলা দিয়ে ঘরে পড়েছে। আলো আঁধারির মাঝখানে বিছানার উপরে দুটো ছায়ামূর্তি পরস্পরের সাথে নিবিড় ভাবে জড়িয়ে। সে তো শ্যামল কাঁধের রেশ, এলোমেলো চুলের ছায়া। বৈদ্যনাথের স্ত্রী জ্বলে ওঠে। মাধবের মুখটা স্পষ্টভাবে চাঁদের আলোয় উদ্ভাসিত। তার পাশে তার স্ত্রী উলাঙ্গর স্পিডটি স্পষ্ট। বৈদ্যনাথের হৃদয় পাথর হয়ে যায়। শরীরের রক্ত চলাচল যেন থমকে যায় এক মুহূর্তে। কণ্ঠরুদ্ধ। চোখের সামনে স্ত্রীর এমন অবনত চিত্র। পরপুরুষের সাথে তার স্ত্রী, সেই বিশ্বাসী মানুষটি মাধব, বাড়ির চাকর। বিছানার চাপড়া নিঃশ্বাসের শব্দ ক্রমশ তীব্র হয়ে ওঠে। বৈদ্যনাথ দাঁড়িয়ে রইলেন নির্জীব প্রতিমার মতো। মাধবের হাতের মুঠোয় তার স্ত্রীর আঙুলগুলো বাঁধা। মাধবের ঠোঁট তার স্ত্রীর ঘাড়ে বুলিয়েই চলেছে। আর স্ত্রীর চোখে সুখের রেশ, যা বৈদ্যনাথ কোনোদিনও ভুলতে পারবে না। মুহূর্তটা থমকে যায়। বৈদ্যনাথের শরীরে আগুন ধরিয়ে দেয় সেই দৃশ্য। কপালে ঘাম জমে, মুষ্টি কঠিন হয়, গলা দিয়ে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। আর সহ্য করতে পারলেন না। তৎক্ষণাৎ দরজা খুলে ঢুকে গেলেন। মাধব চমকে ওঠে। স্ত্রীর চোখে আতঙ্ক ছাপিয়ে অনুশোচনার ছায়া দেখা যায়। মাধব বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পা হড়কে পড়েই গেল। বৈদ্যনাথের চোখের রক্তিম দৃষ্টি দেখে স্ত্রীর কাঁধ কুঁকড়ে যায়। কি হলো? সুখেই তো আছো? কথাটা যেন বিষাক্ত তীরের মতো আঘাত করে। স্ত্রীর ঠোঁট কাঁপে, কিছু বলতে চায়, কিন্তু শব্দ যেন হারিয়েছে। মাধবকে এক ঝটকায় বিছানা থেকে নামিয়ে দেয় বৈদ্যনাথ। কুকুরের মতো মরবি তুই, বিশ্বাসঘাতক! গর্জে ওঠেন বৈদ্যনাথ বাবু। মাধবের মুখে রক্ত জমাট বেঁধেছে ওনার এক ঘুষিতে। বৈদ্যনাথের শক্ত হাতে চেপে ধরা গলায় শ্বাস রুদ্ধ হয়ে আসে তার। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। স্ত্রীর আর্তনাদ কানে আসলেও বৈদ্যনাথের চোখে প্রতিশোধের আগুন। বৈদ্যনাথের হাতের চাপে মাধবের মুখ নীলাবরণ হয়ে উঠেছে।
স্ত্রীর আর্তনাদ যেন ফিকে। মাধবের শরীরটা একটু একটু করে নিষ্প্রাণ হচ্ছে, লুটিয়ে পড়ছে ঘরের মেঝেতে ওনার বেডরুমে। বৈদ্যনাথ স্তম্ভিত। স্ত্রীর পায়ে পড়ে থাকা শাড়ির ভাঁজ যেন লজ্জার প্রতীক হয়ে কাঁপছে। হতসী ফুলের গাছটা হাওয়ায় দোলে। বৈদ্যনাথ বাবু চশমাটা খুলে ধীরে ধীরে মুছে নিলেন। ডিএনএ রিপোর্টটা চোখের সামনে, মনের মধ্যে তোলপাড়। বড় মেয়ে নিজের রক্ত নয়, এই সত্যিটা যেন বুকের মধ্যে পাথরের মতো চেপে। রাত তখন প্রায় 1:30। স্বাগত ফোন করেছে। না, এইবার ফোনটা একটু রিসিভ করি। বলো স্বাগত। স্যার, আমি সত্যিই দুঃখিত। আপনার শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি স্যার, কিন্তু আপনার বড় মেয়েকে আজ পর্যন্ত খুঁজে পাইনি। এটা আমার দায়িত্বে চরম ব্যর্থতা স্যার। তুমি যথাসাধ্য চেষ্টা করছো স্বাগত, তোমাকে আমি কোনো দোষ দিতে পারি না। ফোনটা কেটে দিয়ে বৈদ্যনাথ বাবু অতীতের স্মৃতিতে আবার হারালেন। ছোট মেয়ের অনুষ্ঠানের সেই রাতটা চোখের সামনে ভেসে ওঠে। বড় মেয়ে ছাদের কোণায় দাঁড়িয়ে। ফোন এসেছিল যখন ছোট মেয়েটা কেক কাটে ঠিক তখনই। বৈদ্যনাথ বাবু ওর পেছনে গিয়ে দাঁড়ায়। তুমি সত্যি নিশ্চিত মা এমন কাজ করতে পারে? আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো, আমি নিজের সব প্রমাণ পেয়েছি। তোমার মা দুশ্চরিত্রা ছিলেন না, ওনাকে করা হয়েছে, আর সেটা স্যার নিজেও জানতেন। বৈদ্যনাথের মনের ভেতরটা ফেটে পড়ে। বড় মেয়েটা সব জানলো কি করে? তার কৌতূহল আর তার সন্দেহ তাকে নিঃশেষ করে দিচ্ছে। হঠাৎ বড় মেয়ের চোখে চোখ পড়তে, বাবা তুমি এখানে? তুমি কার সাথে কথা বলছো? কেউ না বাবা, বন্ধু। বৈদ্যনাথ বাবু বুঝতে পারলেন মেয়েটা মায়ের সম্পর্কে সন্দেহ করছে। এতদিন ধরে মা অসুস্থ। মেয়ে বিদেশ থেকে পড়াশোনা করে ফিরে আসার পরই মায়ের সমস্ত টেস্ট রিপোর্ট পড়ে বলল, বাবা আমার মনে হচ্ছে শ্যামল কাকু ভুল চিকিৎসা করছে। আমার মনে হচ্ছে মায়ের এই ট্রিটমেন্টগুলো নয়। মা স্বাভাবিক, দেখো খাওয়া দাওয়া সব তো মা ঘরেই করছে। তাছাড়া মা টয়লেটেও ঠিকঠাক যাচ্ছে। একটা পাগল পেশেন্ট কখনো। তোমার মায়ের এই স্টেজ, তুমি তখন দুধের শিশু, কি করে বুঝবে? মায়ের রিপোর্টগুলো কেড়ে নিয়েছিলেন বৈদ্যনাথ বাবু। শুধু তাই নয়, সমস্ত রকম রিপোর্ট, তাদের জন্ম বৃত্তান্তের রিপোর্টটা পর্যন্ত। মায়ের যাবতীয় ডকুমেন্ট নিজের কাছে আলমারির ভেতরে লকারে বন্ধ করে রেখেছেন তিনি। তুমি বন্ধুর সাথে কথা বলছো? বৈদ্যনাথ বাবু বুঝতে পারলেন মেয়ে মিথ্যে কথা বলছে। মনের মধ্যে ঘৃণার আগুন জ্বলতে লাগলো তার। না, এসব চলবে না। বৈদ্যনাথ বাবুর মনের মধ্যে অদ্ভুত একটা যুদ্ধ। স্ত্রীকে নিয়ে ঘৃণার অনুভূতি আরো স্পষ্ট হয়। প্রথমবার যখন ডাক্তার দেখাতে গিয়েছিলেন কামিনীকে নিয়ে। হ্যাঁ, তোমার টেস্টিং রিপোর্ট দেখলাম কামিনী। তুমি আসলে সন্তান জন্ম দেবার মতো ক্ষমতা রাখো না। কিন্তু স্যার আমাদের হ্যাঁ, বৈদ্যনাথের সেই ক্ষমতা আছে। তুমি চাইলে এক কাজ করতে পারো, সারোগেসি মাদার নিতে পারো। 18 থেকে 20 বছর মেয়ে খুব ভালো, তবে 18 থেকে ওই 30 এই অবধি বেশ ভালো চলে। একটা মেয়ে আছে এখানে, চৈতালি, গরিব ঘরের মেয়ে, নেহাত অর্থের প্রয়োজন, বাবাটা অসুস্থ, সে রাজি হতে পারে। কিন্তু তখনও কামিনী জানায়নি যে সে যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সত্যি সত্যি। ডাক্তারি রিপোর্ট আসার আগেই সে অন্তঃসত্ত্বা। এটা কি করে সম্ভব? হ্যাঁ রে, যা বললি তাতে কাজ হবে তো? আরে হ্যাঁ বৈদ্যনাথ, তোর শেখানো কথা বৌদিকে বলেছি, সব ঠিক হবে, তুই কিছু চিন্তা করিস না। স্যার, একটা খবর দেবার ছিল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বড্ড বেশি ভরসা করেন বৈদ্যনাথ বাবু। ডাক্তারকে বসিয়ে বললেন, তুই একটু বস, আমি একটু ওর কাছ থেকে আসি। হ্যাঁ নিশ্চিন্তে যা। তখনই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জানায়, স্যার বৌদিকে অনেকদিন ধরে লক্ষ্য করছি। বৌদি ঠিকঠাক খাওয়া দাওয়া করেন না, বমি করেন, আর ওনার সবসময় একটা টক খাওয়ার প্রবণতা। হোয়াট? এরপরে ডাক্তার আর চেক আপ করতে আসেনি কামিনীকে। সে বলেছিল, এরপরে আমার আর মুখ দেখানোর জায়গা থাকবে না বৈদ্যনাথ। ভুলে যাস না, তোর স্ত্রীও কিন্তু একটা হাই সোসাইটি ফ্যামিলি থেকে রয়েছে। কখন কি জানাজানি হয়ে যাবে। কিন্তু চৈতালি সে যে আমার স্বপ্ন রে।
ও যে ওর চোখের মায়ায় আমাকে আমাকে হারিয়ে দিয়েছে। আমি ওর সঙ্গে যে গোপনে রাত্রিবাসও করেছি। কি বলছিস বৈদ্যনাথ? একজন স্বনামধন্য অফিসার হয়েও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি কি করব? আমি কামিনীর মধ্যে তা পাইনি যেটা আমি চৈতালির মধ্যে পেয়েছি। সেবার আমার অবস্থা খুব খারাপ ছিল। আমি বাড়ি ফিরে আসার মতো অবস্থায় ছিলাম না। রাস্তার ধারে পড়েছিলাম। যদি আমাকে চৈতালির বাবা উদ্ধার করে তার বাড়িতে না নিয়ে যেত। মাত্র 3টে দিন ওর বাড়িতে, কিন্তু মেয়েটির যত্নে আমি আপ্লুত। আমায় তুই বাঁচা। দেখ, তুই আমায় বাঁচা শ্যামল। এরপরেও শ্যামল কিচ্ছু করতে পারেনি। বলেছিল, আমার কিছু করার নেই, তোর স্ত্রীকে যেভাবেই হোক তুই বাচ্চাটাকে নষ্ট করার জন্য বল। এরপরেই জানতে পেরেছিলেন বৈদ্যনাথ বাবু, স্যার, বৌদির মাধবের সাথে একটা গোপন সম্পর্ক। কি? তুমি জানো তুমি কি বলছো? আমার সামনে আমার স্ত্রীর জীবন নিয়ে? স্যার, আমি শব্দ শুনেছি। তুমি আমি যখন ঘরে থাকি না, তুমি আমার বেডরুমে। স্যার, আপনার প্রোটেকশনের দায়িত্ব সম্পূর্ণভাবে আমার, তাই আপনার বাড়ির চারিদিকে কি হচ্ছে না হচ্ছে নজরদারি করার নিশ্চয়ই অধিকার আছে স্যার। আমার মনে হলো ব্যাপারটা আপনাকে জানানো দরকার, তাই। এরপর বৈদ্যনাথ বাবু একটু একটু করে বড় মেয়ের দিকে এগিয়ে গিয়েছিলেন। তোমার মাকে নিয়ে তুমি কি সন্দেহ করো কিছু? মেয়েটা তখন ছাদের কর্নারে এসে দাঁড়িয়ে। হাতে তথ্য প্রমাণ না আসা পর্যন্ত বাবার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। বাবা, আমি সত্যিই কিছু জানি না। আর মায়ের ব্যাপারে কিছু বলতেই পারল না বড় মেয়েটা। বৈদ্যনাথ আচমকা মেয়ের পিঠে ধাক্কা দিলেন। মেয়েটি ছাদ থেকে পড়ে গেল। পাথরের কর্নারে মাথা থেঁতলে গেল। চারপাশটা নিস্তব্ধ। শিগগিরই নিচে এসো। ঠান্ডা মাথায় বৈদ্যনাথ বাবু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ডেকে বললেন, মাটিতে পুঁতে দাও, একটা অতসী ফুলের চারা লাগিয়ে দাও এখানে। পরের দিন সবাই যখন বড় মেয়ের খোঁজে ব্যস্ত, তখন অতসী ফুলের গাছটা হাওয়ায় দুলছে। বৈদ্যনাথ নির্বিকার মুখে দাঁড়িয়ে। কেউ বুঝতে পারল না বাড়িতেই পুঁতে রাখা আছে তার মেয়েকে। স্যার, আসলে তোমার কিচ্ছু ভাবতে হবে না, স্বাগত। তুমি যে এতদিন ধরে চেষ্টা করেছো, সেটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। স্যার, কি বলছো কি? দেখো, আমি তোমাকে ক্ষমা করেছি, স্বাগত। স্যার, আসলে একটা কথা ছিল। কি? নতুন তথ্য এসেছে। মনে হচ্ছে আপনার বড় মেয়েটা জীবিত। কি বলছো? হ্যাঁ স্যার, কিছু আসলে আপনার অফিসে, মানে আপনি যদি একটু অফিসে আসেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি সবটা দেখিয়েছি। পরের দিন সকালবেলা ফোন করে স্বাগত কথাটা জানায়। বৈদ্যনাথ বাবুর মাথা ঘুরে যায়। তিনি ভাবলেন, যে মেয়েকে নিজে হাতে হত্যা করেছেন সে কি করে জীবিত থাকে? অতসী ফুলের গাছটা আবার হাওয়ায় দুলতে লাগলো, যেন মৃত আত্মার কান্না শোনা যাচ্ছে সেই ফুলের নরম পাপড়িতে। বৈদ্যনাথ বাবু বসে আছেন ঘরে। তার হাতে সেই উইলের কপি, যেখানে স্পষ্ট তার সমস্ত সম্পত্তি ছোট মেয়ের নামে করা হয়েছে। বড় মেয়েটা নেই। বউটা আত্মহত্যা করেছে কয়েকদিন আগে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে গিয়ে। মনটা হালকা, সব ঝামেলা মিটে গেছে। নিজেই নিজে প্রবোধ দিলেন তিনি, সব শেষ, এবার নতুন করে বাঁচবো। এই প্লট বিক্রি করে দিয়ে বিদেশে চলে যাব মেয়েকে নিয়ে। নতুন জীবন, নতুন সূচনা। সাহায্য যে একেবারেই করতে চায়নি তা নয়, শ্যামল সাহায্য করতে চেয়েছিল, কিন্তু কামিনীর প্রেগন্যান্সি রিপোর্ট ওর মাথা ঘুরিয়ে দেয়। যখন বলেছিল সে তোর স্ত্রী 2টো ওভারি দুজনের মাধ্যমে সিক্ত হয়েছে, মানে হেটারোপার্নাল সুপার ফেকান্ডেশন। এটা হতে পারে যখন একজন স্ত্রী 2জন পুরুষের সঙ্গে থাকে। কানটা ঝালাপালা ধরে গিয়েছিল বৈদ্যনাথ বাবুর। নিজেকে সামলে বলেছিলেন, কি করে বুঝবো কোনটা আমার সন্তান? জাস্ট ডিএনএ টেস্ট, ওটা করতে পারলেই বুঝতে পারবি। তার জন্য তোর বাচ্চার চামড়া স্যাম্পল, নোক, মাথার চুল, এনিথিং তুই নিয়ে আয়, আমি করে দেবো। সত্যি ভাই, তুই একরকম সাজালি, হয়ে গেল আর এক রকম। আসলে কি বলতো, তোদের বাড়িটাই লীলা খেলায় মত্ত। তুই চৈতালির প্রেমে হাবুডুবু খাচ্ছিস, আর তোর বউ বাড়িতেই লীলা ক্ষেত্র গড়ে তুলেছে রে।
সেই থেকে কামিনীর ওপরে রাগে জর্জরিত বৈদ্যনাথ কি করবেন ঠিক পাননি। কিন্তু তারপর যখন জানতে পারলেন না, ওনার স্ত্রী দুটো সন্তানের জন্ম দিতে চলেছে, একটি ওনার আর একটি অন্যের, তখন ভাবলেন না, একটি তো আমার, তাকে আমারই রাখবো। কিন্তু আরেকটা ভাবনায় ছেদ পড়ে, বড় মেয়েকে মারতে তো পারেনি না, বরং উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে শেষ পর্যন্ত পিতৃকর্তব্য পালনে বিদেশে অবধি পাঠিয়েছিলেন বৈদ্যনাথ বাবু। কিন্তু প্রতিহিংসার প্রতিশোধের আগুন আর বড় মেয়ের শরীরে বইতে থাকা ঔরস তার মায়ের প্রতি করা সমস্ত অন্যায়ের একটা একটা করে আবরণ খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। বৈদ্যনাথ বাবু প্লট বিক্রির কাগজ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, এজেন্টদের সাথে কাগজপত্র তৈরি হচ্ছে। হঠাৎই সাত সকালে স্বাগতর ফোনটা। দৌড় স্যার, গুরুত্বপূর্ণ খবরটা। এখন আবার কি হলো? কাজের মধ্যে ডিস্টার্ব করছো কেন? স্যার, এয়ারপোর্টে একজনকে দেখা গেছে চেক ইন করার সময়। কি হয়েছে? কার কথা বলছো? স্যার, মেয়েটির চেহারা হুবহু আপনার বড় মেয়ের মতো। কি বলছো? এটা কি করে সম্ভব? বড় মেয়ে তো। শরীরটা কেঁপে ওঠে বৈদ্যনাথ বাবুর। স্যার, আমি নিজে দেখিনি, একজন সহকর্মী এয়ারপোর্টে ছিল, সে নিশ্চিন্ত করেছে। তার কাছে মেয়েটি একবার পাসপোর্ট বের করেছিল, নামটা ছিল অতসী রায়। বৈদ্যনাথ বাবুর মাথা চক্কর দিয়ে ওঠে, গলায় যেন কিছু আটকেছে। অতসী রায়? কিন্তু তো মরে গেছে। আমি নিজে যাচাই করে দেখছি, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার স্যার, আপনার মেয়ের মতো দেখতে কেউ একজন এয়ারপোর্টে আছে, আমি নিশ্চিত সেই ম্যাডাম। বৈদ্যনাথ বাবু ফোনটা রেখে দেন। মনের মধ্যে ভয় আর সন্দেহ একসাথে। যেই মেয়েকে নিজে খুন করলাম তাকে আবার কিভাবে কেউ দেখলো? হঠাৎ মনে পড়ে, বউটা মরার আগে কিছু একটা বলতে চেয়েছিল। আসলে বউটাকে মেরেছেন তো সেই দিন, যেই দিন বউ নিজে মুখ ফুটে বড় মেয়ের খোঁজ নেয়। ওর সব মনে পড়ছে। এতদিন ওর ওষুধপত্র যা খাওয়ানো হয়েছে, বড় মেয়ে এসে সব কিছু পরিবর্তন করে দিয়েছে। ওষুধের শিশিগুলো এক, কিন্তু ভেতরের ডোজটা যে আলাদা ছিল। প্রথমে বুঝতে পারেননি, তবে একদিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের হাতে যখন বড় মেয়ে একটা ফাইল দিয়ে বলল, কাকাই এই ওষুধগুলো এনে দিতে হবে, আর বাবাকে ব্যাপারটা কিন্তু জানালে চলবে না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে তার বাবার পোষা কুকুর, সে তো বলবেই, স্যার ম্যাডাম এই ওষুধগুলো বড় ম্যাডামের জন্য আনতে বলেছে, আপনি যদি একটু চেক করে দেন। তখনই সন্দেহটা প্রবল হয়েছিল বৈদ্যনাথ বাবুর। তারপর স্ত্রীর ঘরে গিয়ে অস্থির স্ত্রী কিছু বলার আগেই তার গলায় শাড়ির প্যাচ জড়িয়ে ঝুলিয়ে দিয়েছিলেন তিনি। থাক, দুটোই যাক, কিন্তু এখন মাথার মধ্যে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হয়তো বউটা হয়তো জানতো। বৈদ্যনাথ বাবু স্বাগতকে পাল্টা ফোন করলেন, বললেন, স্বাগত, তুমি যদি সত্যি বলে থাকো তাহলে ওই মেয়ে নিশ্চয়ই আমার মেয়ে। হ্যাঁ স্যার, এটা তো আমি বলছি, কিন্তু অতসী কাজটা আবার মনে করায় সেই ফুল যা বড় মেয়ের কবরের ওপর লাগানো রয়েছে। না, এটা হতে পারে না, আমি নিজে দেখেছি আমার মেয়ের নিথর দেহটা। স্বাগত এয়ারপোর্টে অপেক্ষা করছে। বৈদ্যনাথ গাড়ি থেকে দ্রুত নেমে তার কাছে যায়। স্যার, আমি ওকে দেখেছি, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না, হয়তো ফ্লাইট ধরে চলে গেছে। তুমি কি নিশ্চিত যে ওটা আমার বড় মেয়ে? হ্যাঁ স্যার, একদম হুবহু, আর এই দেখুন পাসপোর্টের নাম অতসী রায়। কিভাবে সম্ভব? আমি তো নিজে। তবে কি ও নাকি চৈতালি? আচ্ছা, চৈতালির বয়স তখন 18, সুন্দরী, দেহের বাঁকে যৌবনের জোয়ার। সেই প্রথম রাত যখন চৈতালিকে দেখে উনি মুগ্ধ হয়েছিলেন, আমি তো ভেবেছিলাম চৈতালি শুধুই আমার। কিন্তু মাধব ওর সাথে একটা কি করলো? কে জানতো আমার গাড়ির ড্রাইভারই শেষ পর্যন্ত আমার চোখে দেখা প্রেমিকার প্রেমে পড়বে। স্মৃতির কুয়াশায় আবার আটকে গেলেন বৈদ্যনাথ বাবু। নিশ্চিন্ত হতে চাইলেন। চৈতালির কিছু পুরনো চিঠিপত্র, যা শেষ বয়সে উনি পেয়েছিলেন, এসেছিল ওনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের হাতে, কিন্তু কাজের চাপে সেগুলো আর দেখা হয়নি। মাধব, তুমি কি জানো, আমি অনেকটা অসহায় বোধ করছি। বৈদ্যনাথ বাবু আমার সঙ্গে যা করেছেন তার জন্য আমি নিজেকে নিজেই দোষ দিই। তবুও জানি না কেন তোমার সাথে থাকলে নিজেকে নিরাপদ মনে হয়। মাধব, আমার মনে হয় আমি ভুল করছি, কিন্তু তোমার প্রতি টানটা আমার কিছুতেই কমাতে পারছি না। আমি এখন পোয়াতি মাধব,
কিন্তু কার সন্তান আমি সেটা নিজেও জানি না। বৈদ্যনাথ বাবু, নাকি তুমি আমায় গ্রহণ করবে? বৈদ্যনাথ বাবুর চোখে জল চলে আসে। চিঠিটা পড়ে বুঝতে পারে চৈতালির গর্ভে থাকা সন্তান কার ছিল চৈতালি সেটা নিজেও জানতো না। হঠাৎ অনুভব করলেন বড় মেয়ে যদি মাধবের সন্তান হয়, তবে চৈতালির সন্তান যদি মাধবের হয়, তবে মুখের মিল থাকাটা স্বাভাবিক। কিন্তু এই সত্যিটা তো কেউ জানে না। চৈতালি কোনোদিন মুখ খোলেনি, বরং নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। আমি কি সত্যি ভুল করেছি? তবে এয়ারপোর্টে কে ছিল? ফোনটা বেজে ওঠে আবার। স্বাগত ফোন করেছে। স্যার, একটা বড় খবর। স্যার, আমি অতসী রায় নামে আপনার বড় মেয়েকে ট্র্যাক করেছি। শহরে আছেন। তুমি কি নিশ্চিত স্বাগত ওটা আমার বড় মেয়ে? দেখে তো এমনই মনে হচ্ছে স্যার। তবে একটা অদ্ভুত ব্যাপার আছে। কি ব্যাপার? মেয়েটার পাশে একজন পুরুষ, তাকে আমরা শনাক্ত করেছি স্যার। সে মাধব। এই বহু বছর আগে যে নাকি পালিয়ে গিয়েছিল আপনার বাড়ি থেকে। তারপর আমরা শুনেছিলাম সে মারাত্মকভাবে ইনজিওর হয়েছে। কিন্তু কোথায় আছে, কি আছে, সেসব তো আমি বলতে পারবো না স্যার। আমার আগের ডিপার্টমেন্টে আপনি থেকেছেন, আপনি হয়তো জানেন। মাধব বেঁচে আছে? এতদিন কোথায় ছিল? আর আমার মেয়ে ওর সাথে কেন? বৈদ্যনাথ বাবুর মনে হলো হয়তো মাধব আর তার বড় মেয়ে পালিয়ে গিয়েছে। হয়তো মাধব সব সত্যি জানে, আর সেই কারণেই তারা ফিরে আসছে আবার। তবে কি মাধবী সব পরিকল্পনা করছে আমাকে ধ্বংস করার জন্য? উনি বুঝতে পারলেন নিজের ভুলগুলো মেনে নিয়ে সত্যিটা প্রকাশ করতে হবে, নাহলে অন্ধকার থেকে বেরোনোর কোনো উপায় নেই। অতীতের পাপ আর প্রতারণার জালে নিজেই আটকা পড়েছেন বৈদ্যনাথ বাবু। স্বাগত, মাধবকে খুঁজে বার করো, আর আমার মেয়েটাকে নিরাপদে রাখো। আমি সত্যিটা জানতে চাই, আর আমাকে এই পাপের বোঝা থেকে মুক্ত করো। স্বাগত ফোনটা রেখে দেয়। বৈদ্যনাথ বাবু অতসী ফুল গাছটার দিকে তাকিয়ে রইলেন। গাছটা আবার হাওয়ায় দুলছে, আর ফুলগুলো যেন মুখ তুলে বলছে, সত্যি কখনো চাপা থাকে না বৈদ্যনাথ। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।